where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে টেলি শিক্ষা ব্যবস্থা বা অনলাইন শিক্ষা ব্যবস্থা সকল ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই। আমি দেবাশিস রায়ডাকুয়া, মালদা জেলা স্কুলের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমি তোমাদের আজকে ক্লাস 11-এর ক্লাস নেব। দেখো, প্রথমে বোর্ডে আমি লিখে দিয়েছি যে আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান পার্টটা। দেখবে এটা চ্যাপ্টার 6-এ রয়েছে এবং এইখান থেকে আমরা জানবো যে ডেফিনেশন, সংবিধানের ডেফিনেশন বা সংজ্ঞা কী, সংবিধানের ক্লাসিফিকেশনগুলো কী কী আছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইখানে তোমাদের এবার এই চ্যাপ্টার থেকে ব্রড প্রশ্ন কিন্তু রয়েছে, মানে 8 নম্বরের প্রশ্ন রয়েছে এবং এখানে 2 নম্বর এসিকিউ প্রশ্ন রয়েছে। ফলে এই চ্যাপ্টারটা তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। আমি পড়াতে কিছু কোশ্চেনগুলো বলে দেবো, যে কোশ্চেনগুলো খুব পরীক্ষায় দেয়। তাহলে আমি প্রথমেই এবার আসছি যে সংবিধানের ডেফিনেশন বা সংবিধান বলতে আমরা কি বুঝি, এটা বেসিক একটা আমরা আগে কনসেপ্ট নেই। দেখো, প্রথমেই যদি বলি যে খুব সাধারণভাবে, খুব সাধারণ অর্থে বা খুব সিম্পল অর্থে আমরা সংবিধান বলতে কি বুঝি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। দেখো, বলা হয় যে রাষ্ট্র পরিচালনার, একটা দেশ বা রাষ্ট্র পরিচালনার যে নিয়মকানুনগুলো থাকে, যে নিয়মকানুনগুলো মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়মকানুনগুলো, সেগুলোকে আমরা এক কথায় সংবিধান বলি। এবার যদি ব্যাপারটা আমরা এইভাবে দেখি, যে কোনো প্রতিষ্ঠান, সেটা রাষ্ট্র হতে পারে বা অন্য প্রতিষ্ঠান হতে পারে, তো যে কোনো প্রতিষ্ঠানের পরিচালনার জন্য নির্দিষ্ট কতগুলো নিয়মকানুন প্রয়োজন হয়। তাহলে এই যে নিয়মকানুনগুলো, এই নিয়মকানুনগুলো কেন প্রয়োজন হচ্ছে? কারণ একটা সংস্থা বলো বা একটা রাষ্ট্র ব্যবস্থাই বলো বা একটা রাষ্ট্র বলো, যে এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। তাহলে যদি আমরা ধরে নিই রাষ্ট্র পরিচালনার কতগুলো নিয়মকানুনই হচ্ছে সংবিধান। রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন, এই রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুনগুলোকে আমরা খুব সাধারণ অর্থে বলছি সংবিধান। তাহলে যে কোনো রাষ্ট্রের একটা নিয়ম কানুন প্রয়োজন রয়েছে। তাহলে এই যে স্বীকৃত নিয়মকানুন, মানে এখানে বলতে পারি আমরা যে স্বীকৃত কতগুলো নিয়ম কানুনের প্রয়োজন হয়। তাহলে রাষ্ট্র একটা কি রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাষ্ট্র কি একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা জানি রাজনৈতিক একটা প্রতিষ্ঠান। রাষ্ট্র একটা কি রাজনৈতিক প্রতিষ্ঠান। তাহলে এই রাজনৈতিক প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমার কি দরকার? কতগুলো সুষ্ঠু নিয়ম কানুন প্রয়োজন। তাহলে আমরা এইভাবে ব্যাপারটা যদি দেখার চেষ্টা করি, যে তাহলে বলতে পারি যে রাজনৈতিক প্রতিষ্ঠান, এই রাজনৈতিক প্রতিষ্ঠানকে কি করছে? পরিচালনার জন্য নিয়ম কানুনের দরকার হয়। এই যে নিয়ম কানুনের দরকার হচ্ছে, এক কথায় যদি খুব সংক্ষেপে বলি, এই নিয়ম কানুনগুলো সমষ্টিকেই বলতে পারি আমরা সংবিধান। তাহলে মোটামুটিভাবে একটা সংবিধানের ধারণা আমরা পেলাম। এবার যদি আমরা সংবিধানের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কথাগুলো দেখি, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী সংবিধান ডেফিনেশনটা কিভাবে বলেছেন, কিভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বা সংবিধান বিশেষজ্ঞরা, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো পরিষ্কার হবে।
এবার প্রথমেই আমরা দেখে নেই, এই যে সংবিধান কথাটা বলছি, ইংলিশে বলছি আমরা কনস্টিটিউশন। তাহলে এই কনস্টিটিউশন কথাটা কোথা থেকে এসছে? এই যে আমরা যদি বলি যে এই যে কনস্টিটিউশন বা সংবিধান, যেটাকে আমরা ইংলিশে বলছি যে কনস্টিটিউশন বা সংবিধান বাংলায়, তাহলে এই কনস্টিটিউশন শব্দটি কোথা থেকে এলো? এটা এসছে ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দ কনস্টিটিউয়ার থেকে এসছে, যেমন কনস TITURE, তাহলে COA কনস্টিটিউয়ার থেকে এই শব্দটি এসছে, যার আক্ষরিক অর্থ TURE CONS TITURE, এখান থেকে শব্দটা এসছে কনস্টিটিউশন। তাহলে এই কনস্টিটিউশনের যদি মানেটা আমরা দেখি, তাহলে কি দেখব যে রোমান অর্থে, এই রোমান অর্থে কনস্টিটিউশন শব্দ হতে রাজার কর্তৃত্বের আদেশ, রাজার কর্তৃত্বের আদেশকে বলা হয়, রোমান অর্থে বলা হয় কনস্টিটিউশন। তাহলে এটা একটা শব্দগত মিনিংটা আমরা দেখে নিলাম। এবার তাহলে ল্যাটিন শব্দ থেকে জানলাম, রোমান অর্থে জানলাম, কিন্তু আধুনিক অর্থে, আধুনিক সংকীর্ণ ও ব্যাপক অর্থে, সংকীর্ণ ও ব্যাপক অর্থে সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি ব্যবহার করা হয়। সংবিধান বা কনস্টিটিউশন শব্দটি ব্যবহার করা হয়। তাহলে সংকীর্ণ অর্থে ব্যবহার করা হচ্ছে কনস্টিটিউশন শব্দটি, আবার ব্যাপক অর্থেও ব্যবহার করা হচ্ছে। এবার আমরা দেখে নেই বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ বা রাষ্ট্রবিজ্ঞানীরা এই সংবিধান সম্পর্কে তারা কি বলেছেন, বা সংবিধানের ডেফিনেশনটা তারা কিভাবে ব্যাখ্যা করেছেন। যদি আমরা প্রথমেই দেখি লর্ড ব্রাইসের কথা, তো নাম শুনে থাকবে, লর্ড ব্রাইস বিখ্যাত একজন সংবিধান বিশেষজ্ঞ বা রাষ্ট্রবিজ্ঞানী। এই লর্ড ব্রাইস সংবিধান সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন? লর্ড ব্রাইস বোঝাতে চেয়েছেন কনস্টিটিউশন ইজ দ্য এগ্রিগেট অফ লস, কনস্টিটিউশন is the aggregate of laws, মানে এক মানে লয়ের সমষ্টি বলতে পারি, আইনের কতগুলো সমষ্টি বলতে পারি, এগ্রিগেট অফ লস অ্যান্ড কি বলছে অ্যান্ড কাস্টমস, মানে প্রথা, কাস্টমস কতগুলো প্রথার কথা বলেছেন। আর কি বলতে চেয়েছেন? এগ্রিগেট, দ্য কনস্টিটিউশন ইজ এগ্রিগেট অফ লস অ্যান্ড কাস্টমস, সেগুলো কি আন্ডার হুইচ দ্য লাইফ, আন্ডার হুইচ দ্য লাইফ, তাহলে কি হবে? আন্ডার হুইচ দ্য লাইফ, যেখানে কি হবে আমাদের জীবন নিয়ন্ত্রিত হবে, অফ আন্ডার হুইচ দ্য লাইফ, তারপরে কি বলতে চেয়েছেন যে অফ দ্য স্টেট, কার জীবন? রাষ্ট্রের জীবন, অফ দ্য স্টেট। তাহলে কি হলো? অফ দ্য স্টেট কি হবে? অফ দ্য স্টেট গোস অন, মানে অফ দ্য স্টেট গোস অন, কি হবে? জীবন, রাষ্ট্রের জীবন চলে যায় বা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি হলো? কনস্টিটিউশন ইজ দ্য এগ্রিগেট অফ লস এন্ড কাস্টমস আন্ডার হুইচ দ্য লাইফ অফ দ্য স্টেট গোস অন। তার মানে যদি এটাকে আমরা বাংলায় বলি, তাহলে কি বলবো আমরা? যে
সংবিধান হলো রাষ্ট্র এবং আইনের, সংবিধান হলো রাষ্ট্র এবং আইন এবং প্রথার কি সমষ্টি, যার দ্বারা কি হবে, যার দ্বারা রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হয়, উইথ দ্য স্টেট লাইফ গোস অন। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হলো। লর্ড বাইস কি বললেন? এবার যদি আমরা দেখি কেসি হোয়ার, এর নাম শুনে দেখবে, কেসি হোয়ার বিখ্যাত একজন সংবিধান বিশেষজ্ঞ। কেসি হোয়ার সংবিধান বিশেষজ্ঞ, এক্সপার্ট। এই সংবিধান কেসি হোয়ার বলতে চেয়েছেন সংবিধান হলো সেই সকল নিয়মাবলী, সংবিধান হলো সেই সকল নিয়মাবলী। কোন নিয়মাবলীর কথা উনি বলছেন? যে তাহলে আমি লিখে দিই আগে, সংবিধান হলো সেই সকল নিয়মাবলী, সেই সকল নিয়মাবলী। এবার আমরা দেখিনি কোন নিয়মাবলীর কথা তিনি বোঝাতে চেয়েছেন। সেই সকল নিয়মাবলী, নিয়মাবলীর সমষ্টি বলি আমরা, মানে অনেকগুলো নিয়মাবলী, সেই সকল নিয়মাবলীর সমষ্টি যেগুলো কি করবে, যেগুলো একই সঙ্গে, যেগুলো যা বলতে হবে, যা একই সঙ্গে কি করবে, রাষ্ট্রের জীবন, যা একই সঙ্গে রাষ্ট্রের, যেটা আগের জীবন কথা, এবার রাষ্ট্রের উদ্দেশ্য কথা বলি আমরা। রাষ্ট্রের উদ্দেশ্য, রাষ্ট্রের উদ্দেশ্য নিয়ন্ত্রণ করবে। আর কি করবে? রাষ্ট্রের উদ্দেশ্য এবং সরকারি ক্ষমতা প্রদানকারী এবং সরকারি ক্ষমতা প্রদানকারী, সরকারি ক্ষমতা প্রদান মানে অফিসিয়ালসের কথা বলা হচ্ছে, সরকারি ক্ষমতা প্রদানকারী যে বিভাগগুলো আছে, যেমন শাসন বিভাগ, আইন বিভাগ, বিভাগগুলো যেগুলো আছে, বিভাগগুলি, তাহলে কি হবে, বিভাগগুলিকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ করবে। তাহলে কি দাঁড়ালো? সংবিধান হলো সেই সকল নিয়মাবলীর সমষ্টি। কেসিয়া বোঝাচ্ছেন সংবিধান হলো সেই সকল নিয়মাবলীর সমষ্টি যেটা কি করবে, একই সঙ্গে রাষ্ট্রের উদ্দেশ্যকে এবং সরকারি ক্ষমতা প্রদানকারী বিভাগগুলি যেগুলো রয়েছে সেই বিভাগগুলোকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কেসিয়ার কথাটা আমরা দেখলাম, আমরা লর্ড ব্রাইসের কথা দেখলাম। এবার যদি এটাকে মুছে দিয়ে আমরা আরো দু একজনের কথা দেখি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। এবার যদি আমরা এভি ডাইসির কথা ভাবি, তিনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং এই এভি ডাইসি একজন সংবিধান এক্সপার্ট এবং রাষ্ট্র পলিটিক্যাল সায়েন্টিস্ট। এই এভি ডাইসি কি বোঝাতে চেয়েছেন? এভি ডাইসি বোঝাতে চেয়েছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সকল, আমি লিখে দেই, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যে সকল, কি যে সকল, যে সকল নিয়ম কানুন, মানে ওই যে নিয়ম কানুনের কথা কিন্তু বারবার ঘুরে ফিরে বলা হচ্ছে, যে সকল নিয়ম কানুন, তাহলে প্রত্যক্ষ পরোক্ষ যে সকল নিয়ম কানুন, এই নিয়ম কানুনটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, মানে সংবিধান মানেই তো নিয়ম কানুনের সমষ্টি। তাহলে এই যে নিয়ম কানুনগুলো, যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে সকল নিয়ম কানুন রাষ্ট্রের ক্ষমতার ব্যবহার, এই নিয়ম কানুন দ্বারা কি করা হবে, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার, এই নিয়ম কানুনগুলো কি হয়, নিয়ম কানুন দ্বারা রাষ্ট্র তার ক্ষমতাকে ব্যবহার করে। তাহলে কি দাঁড়াচ্ছে, ক্ষমতা ব্যবহার করবে এবং বন্টন, ডিস্ট্রিবিউশন করবে। তাহলে
তাহলে বন্টন করছে, ক্ষমতা ব্যবহার করছে, ক্ষমতা বন্টন করছে। বন্টন করবে, কিভাবে বন্টন করবে তার একটা নির্দিষ্ট নীতি থাকবে। বন্টন করার নীতির কথা আমরা বলতে পারি। তাহলে বন্টন নীতিকে প্রভাবিত প্রভাবিত করে, নীতিকে প্রভাবিত করে এবং কি করবে, প্রভাবিত করে তার কি করবে, প্রভাবিত করে তার যে প্রভাবিত করে এই যে ক্ষমতা ব্যবহার বন্টন নীতিকে প্রভাবিত করে তার যে সংকলন মানে অ্যাকুমুলেশন, তার সংকলনকেই সংবিধান বলেছেন, সংবিধান বলে। এটা হচ্ছে ডাইসিক। তাহলে আমি একবার ব্যাপারটা বলে দিই। প্রত্যক্ষ পরোক্ষভাবে যে সকল নিয়ম কানুনটা খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রের ক্ষমতার ব্যবহার এবং বন্টন নীতিকে প্রভাবিত করছে। তাহলে ক্ষমতাটা কীভাবে বন্টন হবে, ক্ষমতা কীভাবে ব্যবহার হবে, তার নীতিকে প্রভাবিত করছে এবং এর যে সংকলন মানে অ্যাকুমুলেশন করা হচ্ছে সেটাই হচ্ছে সংবিধান। তাহলে ডাইসি এটাকে এইভাবে বোঝাতে সংবিধানকে তিনি ব্যাখ্যা করেছেন। এবার আমরা ফাইনালি দেখবে সংবিধান, তোমার বইয়ে দেখবে যে সংবিধানের নিয়ে ডেফিনেশন অনেক রাষ্ট্রবিজ্ঞানী আর সায়েন্টিস্টরা বলেছেন। তাই মোটামুটি কয়েকজনের কথা বললাম, ডাইসি কথা বললাম, কেসি হোয়ারের কথা বললাম, ডাইসের কথা বললাম, দেখবে আরও রয়েছে। হ্যাঁ, বই একটু দেখে নেবে। আমি ফাইনালি আরেকজনের কথা বলে সংবিধান ডেফিনেশনটাকে আমি শেষ করব। এটা হচ্ছে সিএফ ফাইনার। সিএফ ফাইনার তিনি কি বলতে চেয়েছেন, দেখো এই সিএফ ফাইনারের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সিএফ ফাইনার বলেছেন কনস্টিটিউশন are code of rules, তিনি দেখবেন, দেখো কোড অফ রুলস এর কথা বলেছেন। তাহলে এই কোড অফ রুলস এর কথা বলেছেন, সেটা কি করবে, হুইচ aspire কি করবে, হুইচ aspire to regulate তাহলে কাকে রেগুলেট করছে, হুইচ aspire to regulate the allocation of functions, হুইচ aspire to regulate the allocation ফাংশন, কিসের ফাংশনকে করবে, অ্যালোকেশন। তাহলে কি হবে, কোড অফ রুলস হুইচ অ্যাসপিয়ার দ্য রেগুলেট দ্য অ্যালোকেশন অফ ফাংশনস, কি করে ফাংশনস, আর কি করবে, শুধু ফাংশন না, পাওয়ার্সের কথা তিনি বলেছেন, পাওয়ার্স অ্যান্ড ডিউটিস, পাওয়ার্স অ্যান্ড ডিউটিস, কার ডিউটির কথা বলেছেন, পাওয়ার অ্যান্ড ডিউটিস অ্যামং দ্য ভেরিয়াস, তাহলে পাওয়ার্স অ্যান্ড ডিউটির কথা বললেন কার, অ্যামং দ্য ভেরিয়াস এজেন্সিস মানে সংস্থা। তাহলে বিভিন্ন সংস্থার কথা বললেন, এজেন্সিস, আর কি বললেন, অ্যান্ড অফিসার্স অফ গভর্নমেন্ট, তাহলে ভেরিয়াস এজেন্সি এবং ভেরিয়াস অফিসার্স অফ গভর্নমেন্ট
তাহলে দেখো, various agencies and officers of the government and define the relationship between and define the relationship between কাদের মধ্যে, বিটুইন দিস মানে যে যে কথাগুলো বলে পাওয়ার্স, এজেন্সিস, বিটুইন দিস অ্যান্ড পাবলিক, দিস অ্যান্ড দ্য পাবলিক, দিস অ্যান্ড দ্য পাবলিক মানে জনগণ। তা দেখো আমি আরেকবার ব্যাপারটাকে বলে দিই, কনস্টিটিউশনস আর কোড অফ রুলস হুইচ অ্যাসপিয়ার টু রেগুলেট, নিয়ন্ত্রণ করছে দ্য অ্যালোকেশন অফ ফাংশনস, কার অ্যালোকেশন অফ ফাংশনস, যে 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 ফাংশনগুলো অ্যালোকেট করা হয়েছে, আর কি পাওয়ার্স অ্যান্ড ডিউটিস, তার মানে ক্ষমতা, কাজ, বিভিন্ন ফাংশন যেগুলো অ্যালোকেশন করা হয়েছে অ্যামং দ্য ভেরিয়াস, কাকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা অ্যান্ড অফিসার্স অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের সরকারের যে বিভিন্ন অফিসার তাদেরকে যে ডিউটিগুলো দেওয়া হয়েছে বা পাওয়ার দেওয়া হয়েছে বা ফাংশনস কাজ করতে দেওয়া হয়েছে, সেগুলো তারা করবেই। এবং বলা হচ্ছে ডিফাইন দ্য রিলেশনশিপ বিটুইন, এর 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 উপরে ডিপেন্ড করবে রিলেশনশিপ বিটুইন এই গভর্নমেন্ট এবং সরকার, গভর্নমেন্ট এবং জনগণের মধ্যে। তাহলে মোটামুটিভাবে সিএফ ফাইনাল ডেফিনেশনটা দেখে আমরা বুঝতে পারলাম যে সংবিধান বিষয়টা সম্পর্কে মোটামুটি আমরা একটা ডেফিনেশন আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার যদি তাহলে এটা হয়ে গেল সংবিধান, আমাদের ডেফিনেশনটা সম্পর্কে জানলাম। তোমরা বইয়ে দেখবে যে আরও অনেকগুলো সায়েন্টিস্টের কথা বলা আছে, সংবিধান বিশেষজ্ঞের কথা বলা আছে, সেখান থেকে বইয়ে দেখবে আরও ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হবে। এবার যদি আমি আসি সংবিধানের কতগুলো ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, তো সংক্ষেপে আমি তোমাদের দেখে বলছি যে সংবিধানের কতগুলো বৈশিষ্ট্যের কথা আমি তোমাদেরকে আগে জানিয়ে দিই। দ্য ক্যারেক্টার অফ কনস্টিটিউশন, তাহলে আমরা যদি সংবিধানের সংক্ষেপে বৈশিষ্ট্যের কথা যদি আলোচনা করি, কি কি হতে পারে এই সংবিধানের বৈশিষ্ট্যের কথা যদি আমরা একটু দেখে নেই, তাহলে কি কি দেখব, যে প্রথমে যদি আমরা দেখব সংবিধান কি হচ্ছে, সংবিধান হচ্ছে একটা আইনগত ধারণা। তাহলে এটা বলতে পারি আমি, এটা আইনগত ধারণা, আইনগত ধারণা। তাহলে সংবিধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি, সংবিধান হচ্ছে একটা আইনগত ধারণা, আইনগত। তাহলে সংবিধানের প্রথম ক্যারেক্টার যদি আমরা দেখি, সংবিধান একটা আইনগত ধারণা, এটা একটা হয়ে গেল। যদি আমরা আরেকটা ক্যারেক্টার দেখি, মোটামুটি ভাবে একটি মানে সংবিধান, আমি মেন ক্যারেক্টারগুলো বলছি, বৈশিষ্ট্যগুলো, যে তোমরা বই দেখবে আরও ডিটেলস রয়েছে। তা সেকেন্ড যদি আমরা দেখি, সংবিধানটা আইনগত ধারণা আমরা জানলাম, কারণ আইনের সমষ্টি, অবভিয়াসলি এটা আইনগত ধারণা থাকবেই। এবার রাষ্ট্রের এই সংবিধানের আরেকটা বড় ক্যারেক্টার কি আছে, মৌলিক ও সর্বোচ্চ আইন। তাহলে মৌলিক ও সর্বোচ্চ আইন। তাহলে সংবিধান হলো একটা, সংবিধানের মৌলিকত্ব থাকবে এবং এটা হচ্ছে একটা সর্বোচ্চ আইন। তাহলে এটা একটা গেল। যদি আমরা নেক্সট, চোখগুলো এত বাজে চোখ, তাহলে নেক্সট যদি আমরা দেখি যে এই সংবিধান তৈরি হয়েছে কিভাবে, সংবিধান বিধিবদ্ধ আইন ছাড়া, সংবিধান বিধিবদ্ধ আইন ছাড়া সংবিধানে বহু রীতিনীতি প্রথা অন্তর্ভুক্ত থাকবে। মানে আমার বিধিবদ্ধ আইন তো থাকছেই, তাহলে বিধিবদ্ধ আইন থাকছে, বিধিবদ্ধ আইন মানে যে আইনটা লিখিত আকারে বা রয়েছে, মানে অ্যাকুরেট করে রাখা আছে, বিধিবদ্ধ আইন থাকবে। আর কি থাকবে,
সংবিধানের বৈশিষ্ট্যের সংবিধানের মধ্যে কিছু প্রথা থাকবে, প্রথা, তারপরে এই প্রথার সমষ্টি আমরা বলতে পারি, মানে শুধু আইনই থাকবে না, যে এইভাবে কিছু বিধিবদ্ধ আইনও তেমন থাকবে, কতগুলো প্রথা বা কাস্টমসও তেমন থাকবে, মানে এর অন্তর্ভুক্ত রয়েছে, এটা বলতে পারি আমরা। সংবিধান কি, আরেকটা যদি দেখি একটা সংবিধান সরকারের মূল কাঠামো এবং গঠন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি হলো, সংবিধান সরকারের মূল কাঠামো, তাহলে সংবিধান সরকারের মূল কাঠামো, সরকারের মূল কাঠামো, মূল কাঠামো, মূল কাঠামো, মূল কাঠামো তো রয়েছেই, তার সঙ্গে গঠন ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করে। মূল কাঠামো, গঠন ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করে, এটা গেল। এবার যদি আমরা দেখি আরো ক্যারেক্টার দেখি, যে সরকারের বিভিন্ন বিভাগ ও তাদের গঠনকে কি করছে, মানে সরকারের যে বিভিন্ন বিভাগ থাকে সেগুলোর গঠন কীরকম হবে, সরকারের কার্যাবলী কি হবে, সরকারের সঙ্গে নাগরিকদের সম্পর্ক কি হবে, এটাও সংবিধানের একটা বড় বৈশিষ্ট্য। তারপরে যে মানে সংবিধান দ্বারা নির্ধারিত হয় বলতে পারি আমরা। তারপরে সংবিধান কি করবে, সরকারকে নিয়ন্ত্রণ করে, এটা একটা বড় বৈশিষ্ট্য, সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকারকে নিয়ন্ত্রণ, মানে সরকার যা যা কাজকর্ম করবে তা সংবিধানের নির্দেশ মতোই করবে, সংবিধানের বাইরে সরকার কোনো কাজ করতে বা কিছু করতে পারবে না, গঠন যে যাই বলি না করতে পারবে না। এই গেল মোটামুটিভাবে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আমি তোমাদেরকে বললাম। আরো যেমন বৈশিষ্ট্য, যেমন সার্বভৌমিক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারীকে, এবং রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং কিভাবে ক্ষমতা ব্যবহার করা হবে সেটাও সংবিধানে মোটামুটিভাবে সংবিধানের একটা বড় বৈশিষ্ট্য বা সংবিধানের নির্দেশ দেওয়া রয়েছে। তারপরে সংবিধানের এবং সবচেয়ে বড় সংবিধানের মধ্য দিয়েই রাষ্ট্রের চরিত্রকে আমরা বুঝতে পারি। তাহলে রাষ্ট্রের চরিত্র এটা কি, সংবিধানের মাধ্যম, রাষ্ট্রের চরিত্রটা মানে আমরা দেখতে পারবো সংবিধানের মধ্য দিয়েই। তাহলে রাষ্ট্রের চরিত্র নির্ধারণ একটা সংবিধানের বড় বৈশিষ্ট্য। যাই হোক, মোটামুটিভাবে তোমাদের আমি সংবিধানের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আউট করলাম। এবার তোমরা বই একটু দেখে নেবে, বিস্তারিত রয়েছে। এবার আমি আসছি সংবিধানের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন। সংবিধানের শ্রেণীবিভাগ, এই সংবিধানের শ্রেণীবিভাগকে যদি আমরা দেখি বা ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশনকে যদি আমরা দেখি, তাহলে সংবিধানকে আমরা সাধারণভাবে, খুব সিম্পলি সাধারণভাবে আমরা সংবিধানকে নিম্নলিখিত ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে লিখিত ও অলিখিত সংবিধান, ইংলিশে বলা হচ্ছে রিটিন ও আনরিটিন কনস্টিটিউশন। আরেকটা হচ্ছে সুপরিবর্তনীয় সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড রিজিড কনস্টিটিউশন। ফ্লেক্সিবল and rigid
তাহলে যেটাকে আমরা বলছি ফ্লেক্সিবল কনস্টিটিউশন এবং রিজিড কনস্টিটিউশন। এবার আমি যদি তোমাদের এইখান থেকে প্রশ্ন হয় যে সংবিধান, লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে, এর দোষ গুণ, হ্যাঁ, এর পার্থক্য, এগুলো পরীক্ষায় দেয়, আমি সেগুলো আসছি। যে প্রথমে আমরা যদি তাহলে ব্যাপারটা দেখলে এইখানে সংবিধানকে সাধারণভাবে আমরা লিখিত অলিখিত সংবিধান, রিটিন ও আনরিটিন কনস্টিটিউশন, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, দ্যাট ইজ ফ্লেক্সিবল, এবং রিজিড কনস্টিটিউশনে আমরা ভাগ করছি। এবার যদি আমরা লিখিত অলিখিত সংবিধানের ডেফিনেশন যাই, এবং আমি এটা মুছে দিচ্ছি, এবার শুধু আমি লিখিত অলিখিত সংবিধান নিয়ে আলোচনা করি, তারপরে আমি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান নিয়ে আসছি। তাহলে রিটিন কনস্টিটিউশন, লিখিত সংবিধান কাকে বলে এটা আমরা দেখে নেই আগে। এই কথা থেকেই বোঝা যায়, লিখিত কথাটা থেকে আমরা মোটামুটি এর সম্পর্কে ডেফিনেশন আমরা বুঝতেই পারছি। কি বলা হচ্ছে, যে সংবিধানে মৌলিক নীতিগুলি সকল বা অধিকাংশই, যে সংবিধানের মৌলিক নীতিগুলি বেশিরভাগই বা সবগুলো লেখা থাকতে পারে বা অধিকাংশই লিপিবদ্ধ আকারে রয়েছে, যেগুলোকে বলি যে লিপিবদ্ধ আকারে রয়েছে, এবং সেটা অবশ্যই এখানে ইম্পর্টেন্ট, সংবিধান সভা বা কোনো কনভেনশন দ্বারা স্বীকৃত হতে হবে। তাহলে এই যে লিখিত সংবিধানের যে নিয়মকানুনগুলো থাকবে, লিখিত সংবিধানের যে মৌলিক নীতিগুলো থাকবে, সেগুলো কি হচ্ছে, সকলগুলো, বেশিরভাগই বা অধিকাংশ বিষয় কোনো সাধারণ সভা বা সংবিধান সভা, এখানে কথাটা ইম্পর্টেন্ট, সংবিধান সভা বা কনভেনশন, এই কনভেনশন বা সংবিধান সভা দ্বারা সংবিধান সভায় আলোচিত হয়েছে বা সংবিধান সভা কর্তৃক বিধিবদ্ধ করা হয়েছে। তার মানে এই সংবিধান সভায় বা কনভেনশনে এই যে সংবিধানের যে মৌলিক নীতিগুলো বেশিরভাগই বা সবগুলোই এই সংবিধান সভা বা কনভেনশন দ্বারা বিধিবদ্ধ করা হবে, আলোচনা করার পর সেখানে স্থির সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এবং তারপরে সেটা ইমপ্লিমেন্টেশন করা। এবং এই যে কনভেনশনে যেটা বিধিবদ্ধ করা হলো, সেটা কি হবে, লিখিত দলিল আকারে, এই লিখিত দলিল আকারে সেটা কি করা থাকবে, লিপিবদ্ধ করা হয়। আমরা সেই তাকে বলছি লিখিত সংবিধান। আমি আরেকবার ব্যাপারটাকে বলছি, তাহলে যে লিখিত সংবিধানে কি হচ্ছে, সংবিধান সভা বা লিখিত সংবিধানে কি দাঁড়াবে, যে লিখিত সংবিধানে যে মৌলিক নীতিগুলি তার বেশিরভাগই বা অধিকাংশই বা সবগুলোই সংবিধান সভা বা কনভেনশন দ্বারা, কনভেনশনের মাধ্যমে বিধিবদ্ধ হয়ে লিখিত দলিল আকারে যখন লিপিবদ্ধ করা হবে, আমরা সেটাকে বলছি লিখিত সংবিধান। যেমন ধরো ভারত, এক্সাম্পল যদি আমরা বলি, ভারত লিখিত সংবিধানের, ভারত রয়েছে, যেমন ভারতের গণপরিষদ দ্বারা যখন সংবিধান তোমরা দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, তখন গণপরিষদের দ্বারা, সংবিধান সভা দ্বারা সেটাকে সংবিধান গৃহীত হয়েছিল। ইউএসএ, সুইজারল্যান্ড প্রভৃতি হচ্ছে এই লিখিত সংবিধানের উদাহরণ। এবার যদি আমি অলিখিত সংবিধানের ক্ষেত্রে আসি, অলিখিত সংবিধানের ক্ষেত্রে আমরা কি দেখব, ঠিক এর উল্টোটাই। কিরকম, যে বলছে এখানে যেমন আমরা দেখছি যে সংবিধান সভা কনভেনশন লিখিত দলিল আকারে বিধিবদ্ধ বা লিপিবদ্ধ করা হচ্ছে, এখানে দেখব যে কোনো সংবিধান সভায়, উল্টোটা, কোনো সংবিধান সভায়
বা বিধিবদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা মৌলিক নীতিগুলি লিপিবদ্ধ না হয়ে বা লিপিবদ্ধ হয়নি, লিপিবদ্ধ না হয়ে প্রধানত, তার মানে এই যে সংবিধান সভায় লিখিত সংবিধানে যে লিখিত আকারে বিধিবদ্ধ করা হলো, এই অলিখিত সংবিধানে কিন্তু সেটা হলো না। না হয়ে কার উপর গুরুত্ব দেওয়া হলো? কতগুলো প্রথা, এখানে মনে রাখবে, প্রথা, রীতিনীতি, প্রথা, রীতিনীতি, আর কি রয়েছে? প্রথা, রীতিনীতি, বা মানে প্রথার কথা বললাম, রীতিনীতির কথা বললাম, বা অন্য অন্য সূত্রে বা অন্য অন্য সূত্রে বিভিন্ন ডকুমেন্টস থেকে যেটা বলতে পারি আমরা, অন্য অন্য সূত্রে প্রাপ্ত যে নিয়মাবলী, মানে বিভিন্ন পুরনো ডকুমেন্টস থেকে যে নিয়মগুলো পাওয়া গেছে, নিয়মাবলী, তার মানে প্রথা, রীতিনীতি এবং অন্যান্য যে পুরনো কতগুলো ডকুমেন্টস থেকে যে নিয়মাবলী পাওয়া গেছে, ঠিক আছে, এই মানে এই যে নিয়মাবলী রাষ্ট্রের সংবিধান আইন রূপে মেনে চলা হয়। তাহলে প্রথা, রীতিনীতি, অন্য সূত্রে বা বিভিন্ন ডকুমেন্টস থেকে পাওয়া যে নিয়মাবলী, এগুলোর উপর বেস করেই কি করা হয়? একটা রাষ্ট্রের সংবিধান তৈরি করা হয়, সাংবিধানিক আইন রূপে মেনে চলা হয়। বা এই এগুলোর উপর বেস করেই রাষ্ট্রের আইন রূপে মেনে চলার যে নিয়ম বা মেনে চলা হয়, তাই হলো অলিখিত সংবিধান। তাহলে ব্যাপারটা আমি আরেকবার তোমাদের ক্লিয়ার করছি যে আমরা লিখিত সংবিধানে কি দেখলাম? লিখিত সংবিধানে সংবিধান সভা বা কনভেনশন দ্বারা যে রাষ্ট্রের যে মৌলিক নীতিগুলো বা নিয়মগুলো যে যাই বলি না কেন, সেগুলো এই কনভেনশন দ্বারা বিধিবদ্ধ হয়ে লিখিত দলিল আকারে লিপিবদ্ধ করা হচ্ছে, সেটাই হচ্ছে লিখিত সংবিধান। ঠিক এবার এক্সাম্পল ভারতের কথা বললাম আমি, এবার ঠিক উল্টোটা। তাহলে এই যে সংবিধান সভা বা কনভেনশনের কথা বলা হলো, সেটা কিন্তু অলিখিত সংবিধানে থাকে না। তাহলে কনভেনশন বা সংবিধান সভার দ্বারা কোনোভাবেই কোনো গ্রহণ না করে এই যে প্রথা, রীতিনীতি বা অন্য সূত্র, এখানে অন্য সূত্র মানে হচ্ছে বিভিন্ন পুরনো ডকুমেন্টস থেকে যে নিয়মগুলো পাওয়া যায়, বা সেগুলোর উপর বেস করেই রাষ্ট্রের যে আইন মেনে চলা হয়, রাষ্ট্রের যে সাংবিধানিক আইন মেনে চলা হয়, সেটাই রাষ্ট্রের সাংবিধানিক আইন রূপে মেনে চলা হয়, সেটাই হচ্ছে অলিখিত সংবিধান। যেমন এর বড় উদাহরণ হচ্ছে ব্রিটিশ ইংল্যান্ড, ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটেন, গ্রেট ব্রিটেন আমরা যাই বলি না কেন, গ্রেট ব্রিটেন। তাহলে মোটামুটিভাবে লিখিত এবং অলিখিত সংবিধানের ডেফিনেশনটা আমরা জানলাম। এবার যদি আমরা দেখি এই লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে কিছু বেসিক পার্থক্যগুলো কি কি। তোমাদের দেখবে এইখান থেকে প্রশ্ন দেওয়া হয় লিখিত অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করো, হ্যাঁ, বা লিখিত অলিখিত সংবিধানের দোষ গুণ, এটা আমি এবার আসছি। যদি আমরা ডিফারেন্স বিটুইন রিটিন অ্যান্ড আনরিটিন কনস্টিটিউশনটাকে দেখি, তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরো বেশি পরিষ্কার হবে। written and unwritten constitution, তার মানে লিখিত এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য। যদি আমরা ব্যাপারটাকে এরকম করে দেখি
যে যে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান, এই প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয় হাই সেকেন্ডারিতে, মানে সরি ক্লাস 11-এর পরীক্ষাটা দেওয়া হয়, খুব দেয় আর কি। ফলে এটা কিন্তু বই দেখে নেবে এবং এটাকে বই আরও ক্লিয়ার রয়েছে, আমি তোমাদের চেষ্টা করছি যতটা পারে বুঝিয়ে দেওয়ার। তাহলে যদি আমরা দেখি যে আমরা ডেফিনেশন থেকেই লিখিত এবং অলিখিত সংবিধানে একটা মৌলিক পার্থক্য আমরা দেখেছি। তাহলে কি দেখেছি সেখানে দেখেছি যে লিখিত সংবিধান কি হচ্ছে, অনেক বেশি স্বচ্ছ। যেখানে লিখিত আকারে খুব স্বাভাবিক ব্যাপার, লিখিত আকারে রয়েছে, এটা অনেক বেশি স্বচ্ছ হবে, খুব স্বাভাবিক কথা। এবং স্বচ্ছ থাকবে, নির্দিষ্ট হবে এবং সুস্পষ্ট। যখন কোনো জিনিস নির্দিষ্ট আকারে লেখা থাকবে সেটা অবশ্যই সুস্পষ্ট হবে, নির্দিষ্ট হবে এবং যেটাকে বলি ক্লিয়ার। তাহলে যদি আমরা এইভাবে দেখি যে লিখিত সংবিধান রিটেন সংবিধান, রিটেনে কি দেখব যে এটা খুব স্বচ্ছ, সুস্পষ্ট এবং নির্দিষ্ট বলতে পারি। যেটা বললাম যে স্বচ্ছ, সুস্পষ্ট এবং নির্দিষ্ট হবে রিটেন কনস্টিটিউশন। হোয়ারঅ্যাজ যে তাহলে এর কি হবে যে অলিখিত সংবিধানের ক্ষেত্রে কি হবে, ঠিক উল্টোটা হবে। কি হবে উল্টোটা, যে যেহেতু এখানে মানে অলিখিত সংবিধানে যেহেতু আনরিটেনে কি হচ্ছে, যেহেতু আমার লিখিত আকারে থাকছে না, ফলে অস্পষ্টতা থাকবে, অস্পষ্টতা থাকবে, খুব স্বাভাবিক কথা এটা, অস্পষ্টতা থাকবে। এবং অস্পষ্টতার জন্য কি হবে, বিভিন্ন সমস্যা তৈরি হবে, বিভিন্ন সমস্যা দেখা যাবে অলিখিত সংবিধানে, যেটা হয়তো লিখিত সংবিধানে দেখা দেবে না। এটা একটা দিক গেল। যদি আমরা আবার দেখি, এটা 1 নাম্বার দেখি, আমরা 2 নাম্বার যদি দেখি, এই রিটেন কনস্টিটিউশনে আমরা যদি ডাব্লু করে এটাকে বলি, রিটেন কনস্টিটিউশনে আমরা কি দেখব যে সংবিধান সভা, গণপরিষদ বা সম্মেলন দ্বারা এটা লিপি, এটা আমরা ডেফিনেশনে দেখেছি। হ্যাঁ, মানে সংবিধান সভা বা গণপরিষদ বা কনভেনশন দ্বারা কি হচ্ছে, কনভেনশন দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু আনরিটেনে যদি ইউএনএ দেখি আমরা, আনরিটেনে কি দেখব, ঠিক উল্টোটা। মানে প্রচলিত ডেফিনেশনে আমরা দেখলাম যে প্রচলিত রীতিনীতি, প্রথা বা অন্য সূত্রে প্রাপ্ত যে ডকুমেন্ট, সেখান থেকে এগুলা আমরা পাই, যেটা ডেফিনেশনে আমরা দেখেছি। এবার যদি আমরা আরেকটা দেখি যে রিটেনে আমরা কি দেখব, যে শাসনতান্ত্রিক আইন, মানে যদি শাসনতান্ত্রিক আইনের দিক থেকে দেখি, যে শাসনতান্ত্রিক আইন ও সাধারণ আইন, রিটেনে শাসনতান্ত্রিক আইন ও সাধারণ আইনের পার্থক্য দেখা যায়। কিন্তু আনরিটেনে কি হবে, এটাকে থাকে না। অলিখিত সংবিধানে কি দেখা যাবে, যে এর কোনো পার্থক্য, শাসনতান্ত্রিক আইন এবং সাধারণ আইনের মধ্যে পার্থক্য দেখা যায়, কিন্তু এখানে পার্থক্য থাকে। তাহলে কি হলো, যে শাসনতান্ত্রিক আইনের পার্থক্য থাকে না। তার মানে এখানে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, মানে শাসনতান্ত্রিক আইনটা আলাদা হিসাবে আমরা সংবিধানে দেখতে পারবো, সাধারণ আইনটাকে আমরা লিখিত সংবিধানে আলাদাভাবে দেখতে পারবো। কিন্তু আনরিটেন কনস্টিটিউশনে কি দেখা যাবে, এর মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। এবার যদি আমরা আর একটা পার্থক্যের দিকে আসি, রিটেন এবং আনরিটেনের, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে।
বলা হচ্ছে সংবিধানের দেশের এই যে লিখিত সংবিধানে যদি রিটিন কনস্টিটিউশনে আমরা দেখি কি দেখব যে সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, সরকার এই আইন মানতে বাধ্য থাকবে লিখিত সংবিধান অনুযায়ী। তাহলে সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, সেই আইন মানতে সরকার এই আইন মানতে বাধ্য থাকবে। কিন্তু অলিখিত সংবিধানে আমরা কি দেখব? অলিখিত সংবিধানে আমরা দেখতে পারবো যে সংবিধানে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব আইনসভার হাতে থাকছে। তাহলে যে এই যে তার মানে এইখানে সাধারণ আইন হচ্ছে সংবিধান হলো সর্বোচ্চ আইন, সংবিধান সর্বোচ্চ আইন, ঠিক আছে। এবার আনরিটিনে আমরা কি দেখব? আনরিটিনে দেখব যে অলিখিত সংবিধানের ক্ষেত্রে আমরা কি দেখব? অলিখিত সংবিধান রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব কার কাছে থাকছে? আইনসভার হাতে। এখানে আইনসভা হচ্ছে সর্বে সর্বা, আর আমরা লিখিত সংবিধানে সংবিধান হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন, সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। এটা একটা দিক গেল। তাহলে আরেকটা দিক দেখি আমরা, রিটিন কনস্টিটিউশনে আমরা কি দেখব? রিটিন কনস্টিটিউশনে কি হয়? রিটিন কনস্টিটিউশনে অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় হয়, মানে রিটিন কনস্টিটিউশন সহজে মানে আমরা বলতে পারি অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় হয়, যেটা সহজে পরিবর্তন করা যায় না। তবে লিখিত সংবিধানে রিটিন আকারে রয়েছে, সেটা আমরা সহজে পরিবর্তন করতে পারি না। কিন্তু আনরিটিন কনস্টিটিউশনে কি হয়? নমনীয় হয় এবং সুপরিবর্তনীয় হয়। তার মানে আনরিটিন কনস্টিটিউশন আমি খুব সহজেই পরিবর্তন করতে পারবো, যেহেতু এটা লিখিত আকারে থাকে না। এবার যদি আমরা আরেকটা দেখি, রিটিন কনস্টিটিউশনে বিচার ব্যবস্থার প্রাধান্য থাকে। বিচার ব্যবস্থার প্রাধান্য থাকে, মানে বিচার প্রাধান্য যথেষ্ট প্রতিষ্ঠিত। কিন্তু এইখানে আমরা আনরিটিনে কি দেখব? আইনসভার প্রাধান্য। যাই হোক, আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই রিটিন এবং আনরিটিন কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য। এবার যদি আমরা এই রিটিন এবং আনরিটিন কনস্টিটিউশনে আমরা যদি ইয়েটা দেখে নেই, যে যেটাকে বলছি আমরা গুণাগুণ, এখানে আমরা ডিফারেন্স বিটুইন করলাম। এখানে আমরা যদি করি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ merits and demerits, merits and demerits of written unwritten constitution। এবার যদি আমরা দেখে নেই লিখিত সংবিধানের কি কি ভালো দিক, কি কি খারাপ দিক, অলিখিত সংবিধানের কি কি ভালো দিক, কি কি খারাপ দিক, ঠিক একই রকম ভাবে আমি পরেরটাতে যাব সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় ক্ষেত্রে। তাহলে যদি আমরা আগে রিটিন সংবিধানের কথা যদি ভাবি, রিটিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখব? লিখিত সংবিধানের যদি আমরা মেরিটসটাকে দেখি, তাহলে যদি আমরা মেরিটস আমরা ধরে নিই এটা হচ্ছে রিটিন কনস্টিটিউশন। যদি আমরা মেরিটসের কথাটাকে আলোচনা করি, রিটিন কনস্টিটিউশন মেরিটস, তাহলে আমরা কি কি দেখব? রিটিন কনস্টিটিউশন যদি আমরা মেরিটস দেখি, প্রথমেই আমরা কি দেখব? যে রিটিন কনস্টিটিউশন কি কি ভালো ভালো দিক আছে। যেমন একটা আমরা প্রথমে দেখলাম সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, এটা একটা দিক আছে। তারপরে আমরা কি দেখতে পারবো? যে আমাদের রিটিন কনস্টিটিউশন সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়, এবং আর অধিক মর্যাদা সম্পন্ন।
এটা একটা ভালো দিক হচ্ছে অধিক মর্যাদা, সব মর্যাদাপূর্ণ একটা সংবিধান লিখিত কনস্টিটিউশনগুলো হয়। তারপরে কি হচ্ছে, আমরা এখানে একটা স্থায়িত্ব দেখতে পারবো, যে রিটিন কনস্টিটিউশন মানে স্থায়িত্ব রয়েছে, সহজে চেঞ্জ করা যায় না বলে এটা স্থায়িত্ব রয়েছে। তারপরে কি দেখবো, জনমতে একটা প্রতিফলন দেখব, জনগণ এটাতে রিটিন কনস্টিটিউশন অনেক বেশি ফেভার করে। তারপরে এখানে বিচার বিভাগের প্রাধান্য রয়েছে, বিচার বিভাগের প্রাধান্য রয়েছে, এটা একটা ভালো দিক। তারপরে আমরা বলতে পারি রিটেন মৌলিক অধিকারের রক্ষা কবচ, মৌলিক অধিকারের রক্ষা কবচ, মৌলিক অধিকার রক্ষা কবচ রিটেন কনস্টিটিউশনকে যথেষ্ট রক্ষা করা হয়। তাহলে দেখো সুস্পষ্ট সুনির্দিষ্ট আমরা বলতে পারি, এটা অধিক মর্যাদা সম্পন্ন কথা বলতে পারি, স্থায়িত্ব রয়েছে, জনমত এটাকে যথেষ্ট বেশি জনমতের প্রতিফলন আমরা জনগণ যত বেশি এটাকে পছন্দ করে বলতে পারি আমরা। এটা বিচার বিভাগের প্রাধান্য রয়েছে, মৌলিক অধিকার রয়েছে, স্থায়ী, এবং আর এটা হচ্ছে সুস্পষ্ট বলে দিই। মোটামুটিভাবে এগুলো হচ্ছে মেরিটসের কথা আমি বললাম। এবারে যদি আমি ডিমেরিটসের কথায় আসি, এবার যদি আমি ডিমেরিটসের কথা যাই, আনরিটিন কনস্টিটিউশন, অলিখিত অলিখিত সংবিধানের কথা যদি আমরা আসি, তাহলে কি দেখতে পারবো, যে এটা খুবই জটিলতাপূর্ণ। অলিখিত সংবিধানটা মূল বিয়ার হচ্ছে এর ডিমেরিটস হচ্ছে এর জটিলতাপূর্ণ। এটা খুব জটিলতাপূর্ণ। তারপরে বিচার বিভাগের প্রধান, এখানে কি হয় যে যে সংকীর্ণ, মানে এটা খুব সংকীর্ণ, এটা বড় একটা ডিমেরিটস বা আমরা দোষ বলতে পারি। বাস্তবায়নের অসুবিধা রয়েছে, যেহেতু প্রথার উপর দাঁড়িয়ে রয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা, বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। তারপরে স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে এটা স্বীকৃত নয়, স্বাধীনতার রক্ষা কবচ রূপে বলা যায় না। তারপরে আমরা বলতে পারি বিচার বিভাগের প্রাধান্য এখানে রয়েছে, বিচার বিভাগের প্রাধান্য। হ্যাঁ, মোটামুটি এগুলো ডিমেরিটসের কথা আমরা জানলাম। তাহলে মেরিটস অ্যান্ড ডিমেরিটসের রিটিন এবং আনরিটিন কনস্টিটিউশনের মধ্যে আমরা দোষ গুণগুলোকে আমরা দেখে নিলাম। এবার যদি আমরা সরি এটা লিখিত সংবিধানের আগেরটা বলেছিলাম মেরিটস, এটা হচ্ছে লিখিত সংবিধানের লিখিত সংবিধানের, মানে যেটা আমি ভুল করে এখানে অলিখিত লিখেছিলাম, যে এটা হচ্ছে আগেটা যেটা বললাম মেরিটস, এবং এটা হচ্ছে লিখিত সংবিধানের ডিমেরিটস, মানে অলিখিত নয় এটা। রিটিন কনস্টিটিউশন ডিমেরিটসের কথাগুলো বলা হলো। এবার যদি আমি আসি অলিখিত সংবিধানের ক্ষেত্রে, এতক্ষণ আমি রিটিন সংবিধানের কথা বললাম, এবার আনরিটিন সংবিধানের কথা আমি আসছি। একইভাবে আনরিটিন কনস্টিটিউশন যদি আমরা মেরিটস গুলো আগে দেখি,
মানে এর ভালো দিক কোনগুলো? তাহলে প্রথমেই দেখব যে এর ব্যবহারিক মূল্যটা অনেক বেশি। ব্যবহারিক মূল্য বেশি। তারপরে আমরা কি দেখব যে বাস্তব মানে স্বাধীনতার নমনীয়তা, এই সংবিধানে কি হয়, নমনীয়, খুব নমনীয়তা। এই নমনীয় হওয়ার জন্য আমার প্রয়োজনের সাপেক্ষে বা প্রয়োজন অনুযায়ী আমি আইন চেঞ্জ করতে পারবো বা শাসন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করতে পারবো। তারপরে কি হচ্ছে যে যা জরুরি অবস্থার ক্ষেত্রে উপযোগী, জরুরি অবস্থার ক্ষেত্রে উপযোগী, মানে জরুরি ব্যবস্থার সময় এই মানে আনরিটিন মানে অলিখিত সংবিধান খুবই কার্যকারী। তারপরে এখানে আমরা জনমতের প্রতিফলন দেখতে পারবো। তাহলে মোটামুটিভাবে আমরা কয়েকটা মেরিটসের কথা বললাম, তোমরা বইয়ে দেখবে আরও অনেকগুলো মেরিটস রয়েছে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় খুব দেওয়া হয়, বড় প্রশ্ন দেওয়া হয়। এবার আমি যদি ডিমেরিটসের কথা আসি, হ্যাঁ, মানে দোষ বা ত্রুটি যাই বলি না কেন, বা ত্রুটি বলতে পারি, ত্রুটিগুলো কি কি রয়েছে অলিখিত সংবিধানের ক্ষেত্রে। তাহলে কি দেখবো, প্রথমেই আমরা মানে অলিখিত সংবিধানের ক্ষেত্রে প্রথমেই দেখব অনেকগুলো ত্রুটি রয়েছে। এটা যেহেতু খুব সহজে পরিবর্তন করা যায়, মানে সহজে পরিবর্তন হওয়ার জন্য কি হয় যে খুব মানে সহজে পরিবর্তন মানে অস্থায়ী বলতে পারি আমরা এটাকে, এই সংবিধানটা অস্থায়ী। কারণ হচ্ছে কি যে খুব সহজে পরিবর্তন করা হয় সংবিধানটা, ফলে এটা স্থায়িত্ব থাকে না। এবং আরেকটা হচ্ছে সবচেয়ে বড়, অস্পষ্ট এবং অনির্দিষ্ট। অস্পষ্ট এবং অনির্দিষ্ট, মানে এই সংবিধানটা অস্পষ্ট যেহেতু লিখিত আকারে নয়। তাহলে স্বৈরাচারের আশঙ্কা রয়েছে এই সংবিধানে, মানে স্বৈরাচারী একটা মনোভাব হতে পারে। তারপরে বিচার বিভাগের প্রাধান্য থাকবে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এই সংবিধান উপযুক্ত নয়। মৌলিক অধিকার এই সংবিধানে লিপিবদ্ধ থাকে না, ফলে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে অনেক প্রশ্ন অ্যারাইজ করে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সংবিধানে খুব নড়বড়ে সংবিধান। কেন? খুব সহজে পরিবর্তন করা যায়। সহজে পরিবর্তন করলে কি মৌলিক কাঠামো পরিবর্তিত হয়ে যাচ্ছে, ন্যাচারালি এটা এত ঘন ঘন পরিবর্তন হয়, ফলে এই সংবিধানটা অনেকটা নড়বড়ে অবস্থায় থাকে। তো যাই হোক, আমি মোটামুটি তোমাদের অলিখিত সংবিধানের ত্রুটিগুলোর কথা বললাম। তাহলে লিখিত সংবিধানের পার্থক্য জানলাম, অলিখিত সংবিধানের ত্রুটি এবং বা গুণগুলো আমরা জানলাম। এবার আমি চলে আসছি যে ফ্লেক্সিবল এবং রিজিড কনস্টিটিউশনের ক্ষেত্রে, যেটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে, যেটা আমরা ক্লাসিফিকেশনের প্রথমেই আমরা দেখেছিলাম। আমি যদি প্রথমে আসি ফ্লেক্সিবল কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি? যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন বলতে আমরা প্রথমেই বুঝি যে সংবিধান খুব সহজেই পরিবর্তন করা যায়, যে সংবিধান সাধারণ আইন প্রণয়ন পদ্ধতির সাহায্যে সহজেই পরিবর্তন করা যায়, তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। আমি আবার রিপিট করছি, যে সংবিধান সাধারণ আইন পাশের পদ্ধতিতে সহজেই পরিবর্তন করা যায় তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান বা ফ্লেক্সিবল কনস্টিটিউশন, যার বড় এক্সাম্পল হচ্ছে গ্রেট ব্রিটেন। এবার যদি আমি আসি রিজিড কনস্টিটিউশনের ক্ষেত্রে বা দুষ্পরিবর্তনীয়, যেটাকে বাংলায় বলছি আমরা, তাহলে এই যে সকল আগেরটা খুব সহজে পরিবর্তন করা যায়, এই দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে কি দেখাবো, যেখানে যে সংবিধান ব্যবস্থায় যে শাসনতন্ত্রে
সাধারণ আইন পাশের পদ্ধতিতে সংবিধান পরিবর্তন করা যায় না। সাধারণ আইন পাশের পদ্ধতির সাহায্যে সংবিধান পরিবর্তন করা যায় না। যেটা পরিবর্তন করতে মানে পরিবর্তনের জন্য বিশেষ এবং জটিল একটি পদ্ধতি অনুসরণ করতে হয়, তাকে বলছি আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বা রিজিড কনস্টিটিউশন। তাহলে ব্যাপারটা জানলাম। এবার এই একইভাবে তোমাদেরকে জানতে হবে এই ফ্লেক্সিবল এবং রিজিড কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য, বেসিক ডিফারেন্স কি রয়েছে। আমি খুব সংক্ষেপে বলছি যে এই ডেফিনেশন থেকেই ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। তো ফ্লেক্সিবল যেটা সুপরিবর্তনীয় সংবিধান, সেটা কি সহজে পরিবর্তন করা যায়, সহজে পরিবর্তন, কিন্তু এটাতে সহজে পরিবর্তন করা যায় না। এটা একটা দিক গেল। তাহলে এই ফ্লেক্সিবল কনস্টিটিউশন কি হতে পারে, লিখিত হতে পারে বা অলিখিত হতে পারে, কিন্তু রিজিড কনস্টিটিউশন অলওয়েজ লিখিত আকারে হবে। তার মানে এটা লিখিত অলিখিত দুটোই হতে পারে, দুই ক্যাটাগরি, কিন্তু এটা মাস্ট বি লিখিত আকারে হবে। তো এটা একটা দিক গেল। যে আরেকটা দিক যদি আমরা দেখি পার্থক্যর ক্ষেত্রে, ফ্লেক্সিবল বা সুপরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে কি হবে, রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব হচ্ছে আইনসভা, রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব হবে আইনসভা, কিন্তু এখানে সংবিধানই হচ্ছে সর্বময় কর্তৃত্ব। আমরা ফ্লেক্সিবল কনস্টিটিউশনে দেখব আইনসভা সর্বময় কর্তৃত্ব, আর এই রিজিড কনস্টিটিউশন বা দুষ্পরিবর্তনীয় সংবিধানে দেখব যে সংবিধান নিজেই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বা সর্বোচ্চ ক্ষমতার আইনের অধিকারী। এবার যদি শাসনতান্ত্রিক, আমরা ফ্লেক্সিবল কনস্টিটিউশনের ক্ষেত্রে দেখব যে শাসনতান্ত্রিক আইন ও সাধারণ আইনের উৎস এক, শাসনতান্ত্রিক ও সাধারণ আইনের উৎস এক, কিন্তু রিজিড কনস্টিটিউশনের ক্ষেত্রে এটা এক নয়। এবার আরেকটা যদি পার্থক্য দেখি, ফ্লেক্সিবল কনস্টিটিউশনে আমরা দেখব সংবিধান অনির্দিষ্ট ও গতিশীল থাকে, এবং রিজিড সংবিধানের ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট এবং স্থিতিশীল অবস্থায় থাকে। তাহলে একটা পার্থক্যের কথা বললাম। এবার যদি আমি খুব সংক্ষেপে মেরিটস এবং ডিমেরিটসের কথাগুলোতে আসি, যদি আমরা ফ্লেক্সিবলের, আমি বলে সম্বন্ধ ফ্লেক্সিবল কনস্টিটিউশনের মেরিটস, এই মেরিটসের কথা যদি আমি সংক্ষেপে আমরা দেখি, তাহলে কি দেখব যে এই ফ্লেক্সিবল কনস্টিটিউশনে এটা খুব সময়োপযোগী হতে পারে বা সময়োপযোগী সংবিধান, যখন তখন পরিবর্তন করতে পারছি প্রয়োজন অনুযায়ী। এখানে কি করা যায়, যার ফলে গণবিক্ষোভকে আমরা প্রশমিত করতে পারি, মানে খুব বেশি হলে জরুরি ব্যবস্থার পক্ষে উপযোগী, এবং এটার মধ্যে একটা গতিশীলতা রয়েছে। যদি আমরা ডিমেরিটসের ক্ষেত্রে দেখি, ফ্লেক্সিবলের ডিমেরিটস দেখি, তাহলে কি দেখবো আমরা, যে এটা একটা অস্থায়ী বা স্থিতিশীলের অভাব রয়েছে। তারপরে কি হচ্ছে, মর্যাদার অভাব রয়েছে, এটা আমরা দেখতে পারবো। দুর্বল একটা সংবিধান, এর দোষ হিসাবে জনস্বার্থকে অবহেলিত করা হয়। তারপরে কি মৌলিক অধিকার রক্ষার অনুকূল নয়, এটাকে বলে সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে এই ফ্লেক্সিবল সংবিধান অনুপযোগী বা গ্রহণযোগ্য নয়, দুর্বল বিচার ব্যবস্থা থাকে। যাই হোক, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল বা আমি মেরিট ডিমেরিটসের কথা বললাম। এবার যদি আমরা আসি রিজিড সংবিধানের সংক্ষেপে, রিজিড সংবিধানের ক্ষেত্রে যদি আমরা আসি, রিজিড কনস্টিটিউশন যদি মেরিটস দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো, যে রিজিড সংবিধানের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এবং গণতন্ত্র সম্মত, হ্যাঁ, এবং মর্যাদা রয়েছে, যুক্তরাষ্ট্র ব্যবস্থার পক্ষে অপরিহার্য, শাসন কাজে দৃঢ়তা থাকবে। এটা একটা দিক গেল। যদি আমরা ডিমেরিটস দেখি, ডিমেরিটসের ক্ষেত্রে আমরা কি দেখব, যে এই সংবিধানের বড় দোষ হচ্ছে এটা রক্ষণশীল এবং সময়োপযোগী ভূমিকা পালন করতে পারে না।
তারপরে গণবিক্ষোভের আশঙ্কা এখানে থেকেই যায়, এটা একটা দিক। সংসদীয় ব্যবস্থা এটা বিরোধী, এটা একটা বড় তার দোষ, জরুরি অবস্থার পক্ষে উপযোগী নয়। তাহলে আমরা মোটামুটিভাবে রিজিট এবং এর সঙ্গে দুটোই আমরা দেখলাম। এবার তোমরা বইয়ে এটা দেখে নেবে, এর বিস্তারিত রয়েছে, আমি সংক্ষেপে পয়েন্ট আউটগুলো করলাম। এবার লাস্ট এবং ফাইনালি যদি আমি একটা তোমাদের বলে শেষ করতে চাইছি, যেটা হচ্ছে তাহলে সংবিধান প্রকৃতপক্ষে যে সংবিধানের কথা আমরা বলছি, প্রকৃত সংবিধান বা শাসনতন্ত্র যেটাই হোক না কেন, বা সংবিধান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং উভয়ের দোষগুণ অবশ্যই থাকবে বা রয়েছে। লাস্ট আমি ল্যাস্কির একটা কথা বলে শেষ করতে চাই। ল্যাস্কি কি বলছেন? ল্যাস্কি বলছেন যে the amendment should be responsible. Amendment should be responsible কি হবে? responsible, accessible হবে, রেসপন্সিবল এবং অ্যাক্সেসেবল হবে, হুইচ বিং টু ইজি টু অ্যাক্সেস, ইজি টু অ্যাক্সেস। তার মানে যে সংবিধানটা কি হবে, যে যেটা আমরা পরিবর্তন যেটাই করি না কেন আমরা, সেটা খুবই মানে যুক্তিযুক্ত হওয়া চাই এবং অ্যাক্সেসেবল হওয়া চাই এবং যেটা খুব সহজেই গ্রহণযোগ্য হবে। তাহলে মোটামুটিভাবে আজকে সংবিধান সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, এরপরে কালকের ক্লাসে আমি তোমাদের নেক্সট ক্লাসে ভারতীয় সংবিধান সম্পর্কে আলোচনা করব। তোমরা বইয়ে একটু দেখে নেবে যে প্রতিটার পার্থক্য, দোষগুণ, হ্যাঁ, বিস্তারিত রয়েছে। এখান থেকে কোশ্চেন কিন্তু প্রতিবারই থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।